আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রে 9 অধ্যায় অর্থাৎ 9.2 অনুশীলনী থেকে আমি কিছু ফাংশনের অন্তরীকরণ কীভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ বিভিন্ন টাইপের আমাদের যে ফাংশন থাকবে সেটি বীজগণিতিক ফাংশন, লগারিদম ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ফাংশনের একটি নির্দিষ্ট চলকের সাপেক্ষে আমরা কিভাবে অন্তরজ নির্ণয় করব সেগুলো নিয়ে মূলত আজকে তোমাদের সামনে এই ক্লাসে থাকার চেষ্টা করব। লক্ষ্য করো, আমি তোমাদের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের যদি বলতে চাই যে তোমরা ইতিপূর্বে বা তোমরা অলরেডি অনেকেই বাসায় বসে এই ক্যালকুলাসের অংশ যদি বলতে চাই, আমরা ক্যালকুলাসে দুইটি অংশ পেয়ে থাকি, একটি হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন পাই। সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো কিন্তু অনেক ইজি। তোমরা খুব সুন্দরভাবে বিভিন্ন রাইটারের বই ব্যবহার করে যদি প্রতিটি অনুশীলনের ছোট ছোট অনেক গাণিতিক প্রবলেমগুলো সমাধান করো, তাহলে দেখবে যে তোমাদের এই অন্তরীকরণের যে কয়টি অধ্যায় আছে, যে কয়টি অনুশীলনী আছে, এই অনুশীলনী থেকে বিভিন্ন টাইপের ম্যাথগুলো তোমাদের সমাধান করা সমস্যা হবে না। লক্ষ্য করো, এখানে আমি আজকে যে টাইপের ম্যাথগুলোর আমি অন্তরজ নির্ণয় করব, সেই ক্ষেত্রে প্রথমে যদি দেখো যে ধ্রুবপদ যদি থাকে, তাহলে ধ্রুবপদের আমরা অন্তরীকরণ কীভাবে করব বা অন্তরজ নির্ণয় করব সেটা আমি সূত্র এখানে উল্লেখ করেছি। বা তোমরা যারা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো, তোমরা যদি দেখো যে আমি তোমাদের এই ধ্রুবপদের আমরা কিভাবে অন্তরীকরণ নির্ণয় করব বা অন্তরজ নির্ণয় করব এগুলো আমি আলোচনা করেছি। তোমরা খুব ভালো করে যদি এই ক্লাসটি দেখো, আমাদের অবিশ্বাস তোমাদের অনেক উপকার হবে এবং এই সূত্রগুলোর মাধ্যমে বিভিন্ন টাইপের যে ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। আমি একটু সময় নিচ্ছি, তোমরা এই ক্লাসে যারা সংযুক্ত আছো তোমরা যদি এই ক্লাসটি সবার মাঝে একটু শেয়ার করে দাও, তাদের জন্য অনেক উপকার আসবে আমাদেরও বিশ্বাস। তো যাই হোক, তোমরা যদি একটু দেখো, আমি একটি নির্দিষ্ট করে কোনো বই থেকে আমি কিছু গাণিতিক প্রবলেম হয়তো সমাধান না করলেও নিয়মটি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান নির্ণয় করতে পারবো সেটা একটু লক্ষ্য করো। তো এরপরে আমি আরেকটি সূত্র লিখেছি যে ডিডি এক্স অফ, এখানে ইউ প্লাস মাইনাস ভি, অর্থাৎ আমাদের ইউ প্লাস ভি যদি থাকে, এমন হতে পারে যে কোনো একটি বীজগণিতিক রাশির দুইটি পদ যোগ আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা এক্সের সাপেক্ষে যে অন্তরীকরণ করব, সেক্ষেত্রে হয়তো দুইটি পদের মধ্যে হয়তো এক্স টু দ্য 5 আরেকটি পদ হয়তো এক্স টু দ্য 4 আছে, সেগুলো আমরা অন্তরীকরণ করব কিভাবে সেটি আমি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, বেসিক যদি সূত্র বলতে চাই যে ডিডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন, অর্থাৎ আমাদের এক্স চলকের পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা অন্তরীজ বলতে যেটি পাবো যে সর্বোচ্চ যে আমাদের পাওয়ার থাকবে সেই পাওয়ারটি আগে চলে আসবে এবং সর্বোচ্চ পাওয়ার থেকে এক বিয়োগ হবে। যেমন এখানে তোমরা যদি দেখো, আমি তোমাদের সামনে রূপন্তী প্রকাশনীর বই থেকে 9.2 অনুশীলনের কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার যদি চেষ্টা করি, এখানে দেখো লেখা আছে এক্স টু দি পাওয়ার 4 আছে। তো আমরা এই ফাংশনটিকে যদি এইভাবে ধরে নিয়েও যদি ক্যালকুলেশনটা করি, তাহলে কেমন হতে পারে দেখো, ধরি ওয়াই সমান দেখো এক্স টু দি পাওয়ার আমরা 4 ধরে নিলাম। এখন আমরা এই ফাংশনটিকে এক্সের সাপেক্ষে আমরা যদি অন্তরজ নির্ণয় করি, তাহলে ডিডি এক্স অফ ওয়াই। ওকে, আমি যেহেতু ওয়াই সমান এক্স টু দ্য 4 লিখেছি, তাহলে এটিকে আমরা লিখতে পারবো দেখো ডিডি এক্স অফ ওয়াই বলতে এখানে দেখো এক্স টু দ্য 4 আমরা লিখেছি। তাহলে আমরা এখন এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে যদি এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা কি পেতে পারি একটু দেখে নিই। তোমরা একটু দেখো যে এক্স এর পাওয়ার কিন্তু এন আছে, যখনই আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন পাওয়ার কিন্তু আগে চলে আসছে এবং একটি পাওয়ার আমাদের কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটি কি লিখবো দেখো, এখানে এন বলতে আমাদের 4 আছে, আর কি হবে বলতো, একটি পাওয়ার অর্থাৎ 4 থেকে আমাদের 1 কমে যাবে, তাহলে আমরা এটি পেয়ে যাচ্ছে দেখো 4x³ ওকে। এখন এটিকে যদি আমি আবার বলি, এটি কিন্তু আমরা আনসার পেয়ে গেছি, এই আনসারটি আমরা পেয়ে গেছি।
এখন যদি বলা হয় যে ddx অফ 4x কিউব, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 4 এখানে দেখো আমাদের সাংখ্য সহগ আছে, তাহলে 4 সাংখ্য সহগ আমরা এখানে আলাদাভাবে লিখে নিলাম। লক্ষ্য করো এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। এর পরবর্তী লাইনে কি করব দেখো, 4 আমাদের তো সাংখ্য সহগ আকারে থাকছে, এই ddx অফ এক্স কিউব এটি মেন যে সূত্র, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এখানে কি হবে বলতো, এই 3 আগে চলে আসবে, 3 এক্স টু দেওয়ার দেখো, তাহলে 3 থেকে আমাদের একটি পাওয়ার কমে যাবে, তাহলে আমরা লিখতে পারবো দেখো 3 4 12 এক্স স্কোয়ার লিখতে পারবো। এরপরে যদি আমরা মনে করি যে মানটি পেলাম, এই মানটিকে এক্স চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, তাহলে এটাকে আমরা দেখো কীভাবে লিখতে পারি, তাহলে এখানে সাংখ্য সহগ আমাদের আগেই চলে আসলো, তাহলে ddx অফ দেখো এক্স আমরা কি পাচ্ছি বলতো, স্কোয়ার। এখন আমরা মেন যে সূত্র এক্স টু দ্য এন এর সূত্রের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এন বলতে এখানে লক্ষ্য করো 2 এবং এক্স এর পাওয়ার 2 ছিল, একটি পাওয়ার কমে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 24x পাচ্ছি। ওকে, এরপরে আমরা যদি আবার যে রেজাল্টটি পেলাম এই রেজাল্টটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পেতে পারি আমরা একটু দেখে নিই। তাহলে আমরা পাচ্ছি দেখো 24 ইন্টু দেখো ddx অফ এক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 24, এখানে এক্স এর পাওয়ার মনে মনে 1 আছে, তাহলে আমাদের এখানে 1 হবে, আর এক্স টু দ্য 1 মাইনাস 1 অর্থাৎ এক্স টু দ্য 0 সমান আমরা কিন্তু দেখো 24 আমরা পেয়ে যাব, অর্থাৎ এক্স টু দ্য 0 সমান 1। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে আমি সিম্পল একটি ম্যাথ এক্স টু দ্য 4 কে আমি এখানে দেখো কয়বার আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, 1 বার 2 বার 3 বার 4 বার। যখন চতুর্থবার আমি অন্তরীকরণ করেছি তখনই দেখো আমাদের শুধুমাত্র 24 আসছে। এভাবে যদি আমরা নর্মাল একাধিক কোনো ম্যাথ ক্যালকুলেশন করি সেক্ষেত্রে দেখব খুব সুন্দরভাবে কিন্তু আমরা অন্তরীকরণের যে চলকের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি অন্তরীকরণ করব সেই চলকটি খুব সুন্দরভাবে নির্দিষ্ট করে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। একটু দেখে নাও। আমি তোমাদের বলবো যে এই ক্লাসটি যদি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। একটু দেখে নাও। এখন আসো, আমাদের এরপরে আরেকটি গাণিতিক প্রবলেম আছে যে এক্স টু দেওয়ার 1/7 অর্থাৎ এক্স এর 7তম মূল্যের আমি কিভাবে অন্তরীকরণ করব। আমি এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান দেখো কয়েকভাবে দিয়েছি, যে ধারাবাহিকভাবে যদি আমরা এইভাবে অনেকগুলি সমাধান করতে চাই কোনো একটি ফাংশনের, সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা মেন যে ফর্মুলা আছে এই ফর্মুলার সাথে কম্পেয়ার করে আমরা ম্যাথটি করতে পারবো। লক্ষ্য করো এখানে আছে এক্স টু দ্য 1/7, তো অ্যাকচুয়ালি এই এক্স টু দ্য 7 মানে এক্স এর 7তম আমাদের মূল ছিল, অর্থাৎ এক্স এর 7তম মূলের আমরা কিভাবে অন্তরীকরণ করব, যেহেতু এক্স চলক আছে, অর্থাৎ এই রাশিটি যদি আমরা কোনো সময় কোনো ম্যাথে পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দ্য 1/7 লিখতে পারবো। তোমরা জানো একদম ছোট থেকে শিখে আসছো এটি অ্যাকচুয়ালি বর্গমূল। ওকে, তোমরা যদি এক্স এইভাবে ঘন লেখো অর্থাৎ এক্স এর ঘনমূল দেখো এইভাবে পেয়ে যাবে। তোমরা যদি দেখো এক্স এর দেখো n তম মূল, তাহলে 1/n এভাবে আমরা লিখতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এসএসসি লেভেলে শিখে এসেছি। সুতরাং তোমাদের যদি বলতে চাই এখানে একটি গাণিতিক প্রবলেম আছে, এই গাণিতিক প্রবলেমটি দেখো এক্স টু দ্য 1/7, এটির আমরা এক্স এর সাপেক্ষে কীভাবে অন্তরীকরণ করব দেখো, আমরা সরাসরি এখন অন্তরীকরণ লিখতে পারি ddx অফ, লক্ষ্য করো এক্স টু দ্য 1/7। এই ছোট ছোট ম্যাথগুলো ক্যালকুলেশন করার উদ্দেশ্য, যেহেতু তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করছো সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে তোমরা গাণিতিক প্রবলেমগুলো যদি সমাধান করে থাকো দেখবে যে তোমাদের অনেক সহজ লাগবে যে কোনো ম্যাথ সমাধান করা। এখন আসো দেখো এটা আমরা কি লিখবো দেখো 1/7, দেখো যেহেতু এখানে আমরা এক্স এর পাওয়ার এখানে 1/7 আছে, তাহলে 1/7 নিয়ে আসলাম এবং লক্ষ্য করো
ওয়ান কমে যাবে, তাহলে এটি কী হবে দেখো 1/7 এক্স টু দ্যার কত হয়, লসাগু করলে কত হয় বলো তো, 7 হচ্ছে 1 মাইনাস কত হয় 7, তাহলে আমরা লিখতে পারবো 1/7 এক্স টু দ্য দেখো -6 দেখো এখানে 7 পাচ্ছি। ওকে, আমরা যদি এটিকে এইভাবে লিখি যে 1/7 এক্স টু দ্য 6/7, সেটাও আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। বা তোমরা যদি মনে করো যে আমরা মেন যে সূত্রটি ছিল এই সূত্র অনুসারে আমরা পাওয়ার গুণ আকারে হবে এবং যে পাওয়ার থাকবে তার থেকে আমরা এক বিয়োগ করব, করেও কিন্তু ক্যালকুলেশন করে আমরা এইভাবে আনসার করতে পারবো। ওকে, এরপরে আসা যাক এক্স টু দেওয়ার 5/3 আছে, তাহলে আমরা এক্স টু দেওয়ার 5/3 এটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো, এটাকে আমরা সমাধান দিতে পারবো ডিডিএক্স অফ এক্স টু দেওয়ার 5/3 আমরা লিখতে পারলাম। তাহলে এটি কী হবে দেখো 5/3 হলো, আগে চলে আসলো, তাহলে এটা কী হবে বলো তো, এক্স টু দি পাওয়ার এই পাওয়ার থেকে কী হবে বলো তো, এক কমে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 5/3 এক্স টু দি পাওয়ার, লক্ষ্য করো যে আমরা এখানে কি পাবো বলো তো, এক্স টু দি দেখো 5 - 3 বাই আমরা 3 লিখবো, সেই ক্ষেত্রে আমরা পাবো দেখো 5/3 এক্স টু দি পাওয়ার দেখো 2/3। আমরা এভাবে এই ক্যালকুলেশনটা করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার উঠে এই ধরনের ম্যাথগুলো বারবার যদি প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অনেকটা ইজি লাগবে, কারণ এই ম্যাথগুলো কিন্তু অনেক সহজ। তবে এই ম্যাথগুলো কমপ্লিট করার পূর্বে এই নবম অধ্যায় অন্তরীকরণ, এখানে তোমাদের লিমিটের ধারণা, ফাংশনের ধারণাগুলো খুব ভালোভাবে থাকতে হবে, এটা মনে রাখতে হবে। কারণ তোমরা অনেক শিক্ষার্থীরা আসো এই মুহূর্তে যারা এই ক্লাসটি করছো, তোমরা জানো যে ইন্টারের এই ধরনের ম্যাথগুলো বারবার প্র্যাকটিসের জন্য আমাদের কিছু বিষয় খুব ভালোভাবে জানার প্রয়োজন হয়। এখন আসো দেখো, আমি এখন পাওয়ার, অন্য পাওয়ার নিয়ে যদি ক্যালকুলেশন করতে চাই, তোমরা একটু ভালো করে যদি দেখো এখানে কি আছে, আমরা আরেকটি গাণিতিক প্রবলেম যদি তোমাদের দেখাতে চাই, এখানে 2-এর 1 নম্বর যে ম্যাথটি আছে দেখো 1/x³ 1 দেখো x³ আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিডিএক্স অফ 1 দেখো x³ অ্যাকচুয়ালি এই 1/x³ আমরা কি লিখে নিতে পারি বলো তো, আমরা জানি সূচকের যে ধারণা 1/x² রেসিপ্রোকাল থাকলে এটাকে আমরা x ইনভার্স 2 আকারে লিখে নিতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, মাইনাস দেখো 1/x³ আছে, তাহলে হবে কত x ইনভার্স -3, তাহলে পাওয়ারটি আসবে -3 আকারে আসলো। আর আমাদের x এর সাপেক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে হবে কি বলো, পাওয়ার আগে চলে আসলো, এই সূত্র ব্যবহার করে আমরা পেয়ে যাব দেখো -3, তাহলে এখানে কি হবে বলো তো, -3 - 1 আমরা পাবো দেখো -3 এক্স টু দা দেখো -4, এটিকে আমরা এভাবে লিখতে পারবো 3/x⁴, এভাবে আমরা লিখে নিতে পারবো। ওকে, এই ধরনের ম্যাথগুলো তোমরা ছোট ছোট ক্যালকুলেশনের মাধ্যমে সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবে। এখন আসো দেখো আরেকটি ম্যাথ আছে -x⁻² আছে, লক্ষ্য করো x আছে -2/3, তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে x দেখো -2/3, তাহলে আমরা এটা কি লিখবো বলো তো, পাওয়ার যেহেতু এখানে -2/3 আছে, তাহলে পাওয়ার আগে চলে আসবে -2/3 ব্র্যাকেটে রাখলাম, আর আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সুতরাং এখানে -2/3 থাকলো, এই পাওয়ার থেকে 1 আমাদের বিয়োগ হবে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো -2/3 x⁻² লসাগু করলে আমাদের 3 হবে, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, -2/3 x দেখো -5/3, এটাকে আমরা এভাবে রেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে তোমরা যদি মনে করো আরও অন্য কিছু করতে চাও, অর্থাৎ পাওয়ারকে ভেঙে ভগ্নাংশ আকারে যদি লিখে নাও, তাতে কোনো সমস্যা হবে না। এরপরে আমি যদি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখাতে চাই, একটু দেখে নাও।
2 এর 3 নম্বর গাণিতিক সমস্যা। এগুলো একদমই সিম্পল ম্যাথ তোমরা পারবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো লক্ষ্য করো, এটি আছে 7/(x⁴). 7 দেখো (x⁴) আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তাহলে আমরা এটাকে এভাবে লিখে নিতে পারি 7 × (x⁻⁴). তাহলে ddx অফ 7 × (x⁻⁴). আমি প্রথম নম্বর যে গাণিতিক প্রবলেম ছিল সেই গাণিতিক প্রবলেমে তোমাদের দেখিয়েছি, দেখো এখানে সাংখ্য সহগ আগে চলে আসলো। ddx অফ (x⁻⁴). এটা আমরা ক্যালকুলেশন করলে 7 ইন্টু, দেখো পাওয়ার কত আছে বলো তো, এখানে n বলতে -4, -4টা আমি গুণ আকারে নিলাম। তাহলে আমাদের কি হবে বলো তো, (x⁻⁴ -1). তাহলে এটা দেখো 4 × 7 = 28 আমরা পাচ্ছি, ইন্টু দেখো (x⁻⁵) হয় যোগ করলে। তাহলে এটা যদি আমরা -28/(x⁵) আমরা লিখে নিতে পারি। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের ম্যাথগুলো নিয়ে তোমরা কখনো বেশি টেনশন করবে না, দেখবে ইজিলি তোমরা এই ম্যাথগুলো পারছো, কোনো সমস্যা নেই। এখন আসো দেখো, আমি 4 নম্বর ম্যাথটি এখানে আছে, 5 নম্বর ম্যাথটি, প্রত্যেকটি ম্যাথই ছোট ছোট ম্যাথ আমি যদি ক্যালকুলেশন করে দিই তোমাদের অনেক ইজি হয়ে যাবে। একটু দেখো, 2-এর 4 নম্বর যে ম্যাথটি আছে, 2-এর 4, এখানে আছে দেখো 4 × (x⁻²/5) তাহলে আমরা এটিকে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, ddx অফ 4 × (x⁻²/5) দেখো, ওকে। তাহলে আমাদের 4 আগে চলে আসবে আগের ম্যাথের মতো, ইন্টু দেখো ddx অফ আমরা কি লিখবো দেখো (x⁻²/5) থাকলো দেখো। তাহলে আমরা এখানে কি লিখবো, 4 ইন্টু দেখো এটা হবে -2/5 আমরা রাখলাম, যেহেতু পাওয়ার মাইনাস আকারে আছে। আর এখানে কি হবে, একটি পাওয়ার কি হবে বলতো, বিয়োগ হবে। তাহলে আমরা কি লিখবো দেখো, এখানে ক্যালকুলেশন করলে -4 × 8/5 হচ্ছে, (x⁻) কত হয় -2, লসাগু যেহেতু 5, তাহলে এখানে কত হয় বলতো, -2 - 5, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 8/5, (x⁻) দেখো -7/5। আমরা যদি এখন মনে করি এটিকে এইভাবে লিখবো যে -8/5 × (x⁻) 7/5, এটাও আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ধরনের ম্যাথগুলো কিন্তু অনেক সহজ, এবং তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার এই টাইপের ম্যাথগুলো আমরা ইজিলি পারি। বাট তোমরা এসএসসি যেহেতু পরীক্ষা দিয়েছো সবেমাত্র, এবং অনেকে হয়তো বাসায় বসে আছো, তোমাদের সাথে একটু সময় নিয়েই এই ধরনের ম্যাথগুলো একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এক চলক সম্মিলিত আমাদের যে ম্যাথ, এই ম্যাথগুলো দেখলে তোমরা বুঝতে পারছো। এখন আসো আরেকটি গাণিতিক প্রবলেম, এর সমাধান আমি তোমাদের সামনে একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে আছে (x⁻²/5) আছে দেখো (x⁻⁷) দেখো 2, অর্থাৎ পাওয়ারটি দেখো আমাদের একটি ইন্টিজার এখানে পেয়ে যাচ্ছি, ভগ্নাংশ আকারে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ মূলদ সংখ্যা যদি বলতে চাই পাওয়ারটি, সেই ক্ষেত্রে দেখো (x⁻⁷/2). তাহলে আমাদের পাওয়ার যাই থাক না কেন, আমাদের মেন যে সূত্র (x⁻n) এর ফর্মুলা এখানে ইউজ করব। আর এখানে x চলক আছে, তাহলে ddx অফ দেখো (x⁻⁷.2) আমরা রাখলাম পাওয়ার। তাহলে পাওয়ার কী হবে দেখো -7.2, আমরা যেহেতু দেখতে পাচ্ছি পাওয়ারটি মাইনাস আছে ব্র্যাকেটে রাখলাম, ইন্টু (x⁻) দেখো -7.2 - 1 হবে, যে পাওয়ার আছে সে পাওয়ার থেকে আমাদের কী হবে বলতো 1 বিয়োগ হবে, তাহলে -7.2, (x⁻) দেখো -8 আমরা 2 পাচ্ছি। ওকে, এটাও কিন্তু আমরা আনসার লিখতে পারবো, একটু লক্ষ্য করো। ওকে, সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো -7.2/(x⁻) যদি লিখো তাতে কোনো সমস্যা নেই, যেভাবে তোমরা লেখো না কেন, যেহেতু ইন্টারে তোমরা পড়াশোনা করছো ফার্স্ট ইয়ারে, সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে
যে আমাদের পাওয়ার মূলদীয় আকারে থাকতে পারে বা ভগ্নাংশ আকারে থাকতে পারে, আমাদের দশমিক আকারে থাকতে পারে, নেগেটিভ আকারে থাকতে পারে, যেভাবেই আমাদের পাওয়ারগুলো থাক না কেন আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা যে কোনো চলকের বা যে কোনো ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এখন আসো দেখো, আমি এখন এই সূত্রের মাধ্যমে কিছু গাণিতিক প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি একটু বলতে চাই তোমাদের 3 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো 3 নম্বরের প্রথম প্রশ্নটি কি আছে আমরা একটু দেখে নিই। 3 নম্বর প্রথম প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 9। তাহলে আমাদের এক্স চলকের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন এখানে করতে হবে, সরি ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি যে ওয়াই সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 9 লিখবো। এখন এক্স এর সাপেক্ষে এক্স যেহেতু বেন রাশিটি ছিল এক চলক সম্বলিত, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, ডিডি এক্স অফ, যেহেতু এখানে ওয়াই ধরেছিলাম তাহলে ওয়াই রাখলাম, তাহলে আমরা ডিডি এক্স অফ ওয়াইয়ের পরিবর্তে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস দেখো 9। ওকে, এখন এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারবো, দেখো আমরা এইভাবে লিখতে পারবো, ডিডি এক্স অফ যদি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ থাকে তাহলে আমরা কি লিখবো, দেখো যেহেতু যোগ আকারে আমাদের রাশিটি আছে তাহলে আমরা একবার এক্স এর সাপেক্ষে ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করব, প্লাস আমরা এক্স এর সাপেক্ষে দেখো ভিকে ডিফারেন্সিয়েশন করব, আমরা এক্স এর সাপেক্ষে দেখো ডাব্লিউকে ডিফারেন্সিয়েশন করব। তো আমরা যদি এটাকে কম্পেয়ার করি যে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, তাহলে এটার সাথে কম্পেয়ার করে দেখো আমরা কীভাবে লিখতে পারবো। তাহলে আমরা কি লিখবো, দেখো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস আছে ডিডি এক্স অফ এক্স আছে, এরপরে দেখো প্লাস হবে ডিডি এক্স অফ এখানে 9 পাচ্ছি। ওকে, তাহলে লক্ষ্য করো যে আমাদের প্রথম যে সূত্রটি ছিল যে ধ্রুবপদের আমরা ডিফারেন্সিয়েশন যদি করি সেই ক্ষেত্রে আমরা 0 পাবো। তাহলে এখানে দেখো ধ্রুবপদ 9 আছে, এটি ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0 পাবো। আর নর্মালি আমরা ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, সেই ক্ষেত্রে এই 3 নম্বর যে সূত্রটি আছে এক্স টু দ্য এন এ ডিফারেন্সিয়েশন করলে কত হবে, তাহলে এটাকে আমরা খুব সহজে লিখতে পারবো। দেখো 2 ইন্টু এক্স টু দ্য 2 মাইনাস 1 প্লাস দেখো এক্স এর পাওয়ার এখানে 1 আছে, এক্স টু দ্য দেখো 1 মাইনাস 1 আর এখানে 0 হলো, এটা আমরা লিখতে পারি দেখো 2x প্লাস দেখো এক্স টু দ্য 0 মানে কত বলো তো 1 হয়, তাহলে শুধু আমরা কি পাবো, দেখো 2x প্লাস 1 পাবো। এখন তোমরা অনেকে হয়তো বলতে পারো যে স্যার সিম্পল ম্যাথ, আমরা এই লাইনের পর এই লাইন সরাসরি লিখে দিব, তাতে কোনো সমস্যা নেই। যে এক্স এর পাওয়ার দেখো 1 ছিল তাহলে 1 নিয়েছি, আর সূত্র অনুসারে 1 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে 1 ইন্টু দেখো এক্স টু দ্য 0 মানে 1, তাহলে আমরা এটাকে এইভাবে আনসার লিখে দিতে পারবো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। তোমরা অনেকেই ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে অনেক পড়াশোনা করছো, তোমাদের লিমিট ফাংশন বা লিমিটে যে সূত্রসমূহগুলো আছে এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে। আমি যেমন এখানে লিখেছি যে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব সেগুলো তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা পেয়ে থাকবে। আজকে আমি মূলত চেষ্টা করছি যে আমাদের শুধু একটি নির্দিষ্ট চলকের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা একটু দেখে নাও। এরপরে আসো, দেখো আরেকটি ম্যাথ আছে 3x টু দ্য 4 মাইনাস 7x, 3x টু দ্য 4, তাহলে আমরা এখানে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারি, আবার সরাসরি ক্যালকুলেশন করতে পারি। দেখে নিই আমরা এটা কি হতে পারে, 3 এর 2, 3x টু দ্য 4 মাইনাস 7,
যেহেতু এখানে মাইনাস আছে আমি কিন্তু সরাসরি এখানে লিখছি প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস দিয়ে কিন্তু এখানে আমাদের ডিফারেন্সিয়েশন যদি বের করতে চাই সেটা পেলাম। আমাদের যদি মাইনাস থাকে ডিডি এক্স অফ, হয়তো আমি বললাম ইউ মাইনাস ভি, তাহলে আমরা কি করব, যেহেতু মাইনাস আছে তাহলে ডিডি এক্স অফ ইউ মাইনাস ডিডি এক্স অফ ভি। আমরা অনেকেই বলি যে হয়তো কোনো একটি ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন বলে ডিওয়াই বাই ডিএক্স, এটি কিন্তু ভুল। ডিওয়াই বাই ডিএক্স বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি হবে কি এক্স এর সাপেক্ষে আমি এই ওয়াই যে ফাংশনটি, এই ফাংশনটিকে আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বলা উচিত ডিডি এক্স অফ ওয়াই। আমরা ডিওয়াই বাই ডিএক্স বলি, এটি কিন্তু 100% ভুল, যার কারণে আমরা অনেক সময় এই যে ডি ইউ বাই ডিএক্স বলি, ডি ভি বাই ডিএক্স বলি, এটা বলা ঠিক না। অ্যাকচুয়ালি এক্স এর সাপেক্ষে ইউ আমাদের যে ফাংশনটি আছে এই ফাংশনটিকে আমরা ডিফারেন্সিয়েশন করব। যার কারণে আমি প্রথমে দেখো একটি গাণিতিক সমস্যাতে একটা রাশিকে আমি চলক ধরে নিলাম, তাহলে এখন আমরা কি করব দেখো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখো 3x⁴ - 7, তাহলে আমরা মাইনাসের সূত্রটা আলাদা ভেঙে নিই। দেখো ডিডি এক্স অফ দেখো 3x⁴ মাইনাস দেখো ডিডি এক্স অফ আমরা 7 পাচ্ছি। তাহলে এখন এই ফর্মুলাটা আমরা সরাসরি লিখব 3 ইন্টু, বা একটু ভেঙে দেখাই, যদিও বা আমি তোমাদের আগে ম্যাথটি ভেঙে দেখিয়েছি। আর ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন অবশ্যই 0 হবে, তাহলে আমরা কি পাবো দেখো 3 ইন্টু 4x⁴ - 1, এখানে 0 আর দিব না, তাহলে এটি পেয়ে যাব 3 4 12 দেখো x³। এটাই হলো আমাদের আনসার। লক্ষ্য করো 3-এর আমরা 2 নম্বর প্রশ্নের আনসার পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যদি দেখতে চাই নর্মাল আরেকটি ম্যাথ আছে, সেটি আছে x² - y²। এটি কিন্তু ইম্পর্ট্যান্ট, একটু দেখো। তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি দেখছো, তোমাদের বলবো তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে এই ক্লাসের মাধ্যমে তোমরা ম্যাথগুলো শিখতে পারো। এখন আসো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো খুব সম্ভবত 5 নম্বর 3-এর, তোমরা যদি রূপন্তী প্রকাশনী দেখো x⁴n মাইনাস দেখো a⁴n আছে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ আমরা কি করছি বলতো, এক্স এর সাপেক্ষে আমরা এই রাশিটিকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ডিডি এক্স অফ দেখো তাহলে x⁴n মাইনাস a⁴n। ওকে, তাহলে আমরা কি লিখবো বলতো, মাইনাসের সূত্র লিখবো, তাহলে ডিডি এক্স অফ x⁴n মাইনাস আছে তাহলে ডিডি এক্স অফ কত n, একটু খেয়াল করো। তাহলে আমাদের তৃতীয় যে সূত্রটি আছে এখানে পাওয়ার আছে n, তাহলে n ইন্টু দেখো x⁴n - 1, আর যেহেতু এখানে a⁴n মানে কিন্তু এখানে এক্স চলক বিশিষ্ট একটি আমরা পদ দেখতে পেলাম, অর্থাৎ আমরা a⁴n বলতে কিন্তু এটি ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদের আমরা ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা কি পাবো দেখো n ইন্টু x⁴n - 1, এটাই হবে আমাদের এই গাণিতিক সমস্যাটির আমাদের ডিফারেন্সিয়েশন। খুব ভালো করে একটু যদি দেখো তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না, তোমরা খুব ভালোভাবে এই ম্যাথগুলো ক্যালকুলেশন করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলবো যে আজকে আমি চেষ্টা করেছি যে 9.2 অনুশীলনীতে 3 ধরনের ম্যাথ তোমাদের সামনে একটু ক্যালকুলেশন করার, এবং এই 9.2-এর যে টাইপের আরও ম্যাথগুলো আছে প্রতিটি ম্যাথই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে সুন্দরভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। এবং তোমাদের বলবো যে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে সূত্রগুলো বারবার তোমাদের আয়ত্তে আসবে। এখানে অনেক সূত্র আছে, অনেক সূত্রের ম্যাথগুলো ক্যালকুলেশন করা লাগে। ত্রিকোণমিতিক ফাংশনে যখন তোমরা সূত্র ক্যালকুলেশন করে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনে ডিফারেন্সিয়েশন করবে, তখন কিন্তু দেখবে একটি সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করতে যে দেখবে অনেকগুলো সূত্র চলে আসবে, বা এখানে সূচকীয় ফাংশনের আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো বেশি বেশি করে যদি জানো তাহলে দেখবে এই ধরনের ম্যাথে কোনো প্রবলেম হবে না। সো তোমাদের বলবো
পরবর্তীতে আমি চেষ্টা করব যে ইন্টার ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি এই 9.2 এর যতগুলো ক্লাস লাগে আস্তে আস্তে ক্লাসগুলো দিয়েই তোমাদের আহ, যতটুকু পারি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে তোমরা যে ক্যালকুলাসের একটি অংশ পেয়ে যাচ্ছ যে ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো তোমরা পেয়ে যাবে। সো ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।